5 অগস্ট নতুন একটা সূর্য উদয় হয়েছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে আর শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। কিন্তু জননেত্রী শেখ হাসিনার কিভাবে পতন ঘটল, কিভাবে এই 15 বছরের তার দুর্গ ভেঙ্গে চুরে একেবারে ধূলিসাৎ হয়ে গেল। আসলে শেখ হাসিনা বা শেখ হাসিনা সরকার পতনের অনেক কারণ রয়েছে। তার মধ্যে আমি স্পেসিফিকভাবে 3টি কারণ উল্লেখ করছি, যেটার সঙ্গে আপনারাও হয়তোবা একমত হবেন। এই 3টি কারণের শেখ হাসিনা সরকারের বা শেখ হাসিনার পতন হয়েছে। সে কারণ 3টি কি? 1 নম্বর, প্রথমেই রয়েছে অতি বিশ্বাস। এই 15 বছরে শেখ হাসিনার সরকার বা শেখ হাসিনার সাথে কোনো রাজনৈতিক দলই পেরিয়ে উঠছিল না। তাতে তার এমন একটা অতি মানবীয় বিশ্বাস বা কনফিডেন্স তৈরি হয়েছিল তার নিজের মধ্যে, তার দলের মধ্যে, যে তারা নিজেদেরকে অপরাজয় মনে করেছিল। তাদের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারবে না। এটি একটি কারণ। এই কারণে শেখ হাসিনার পতন ঘটেছে। কোটা আন্দোলন যখন 18 সালের 4 অক্টোবরে পরিপত্র জারি হওয়া, যে কোটা আন্দোলন পুনরায় সর্বোচ্চ আদালতে সেটা বাতিল হয়ে যায়। এরপর ছাত্ররা কিন্তু আন্দোলন শুরু করে। আর তখন কি করেছিল? তখন শেখ হাসিনা এবং শেখ হাসিনা সরকার তার সহযোগী সংগঠনগুলো বিদ্রূপ করেছিল এবং অনেকটা নেগলেসি এবং সাধারণভাবেই এই বিষয়টাকে নিয়েছিল, যার কারণে এটাও একটা পতনের কারণ। দেখুন শেখ হাসিনা কি বলেছে। আদালতে যখন চলে গেছে, তার যখন রায় হয়েছে, তো সেই রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই। এটা তো আমার সংবিধানও বলে না, আমার পার্লামেন্টও বলে না, কার্যপ্রণালী বিধিও বলে না, কিছুই না। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। এটা বাস্তবতা। এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করতেই থাকবে। তবে বলে না, কার্যপ্রণালী বিধিও বলে না, কিছুই না। শুনলেন তো, শেখ হাসিনা প্রথম দিকে এই আন্দোলনকে স্বাভাবিক নিয়েছে এবং এই আন্দোলনটাকে অত জোরদার মনে করছে না। যার কারণে সে কি বলছে? সে বলছে এটা আইনি ব্যাপার, আদালতের ব্যাপার, তার কিছু করার নাই। অথচ তিনি একটা সরকার প্রধান, দেশের মানুষের জন্য, জনগণের জন্য যেটা কাম্য সেটা কিন্তু পরিবর্তন করা যায়। সংবিধান তো জনগণের জন্যই। এরপর দেখুন মন্ত্রী পরিষদের সদস্য বিন্দু এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ কি বলছে। এবং সেই ধরনের যে কেউ সংক্ষুব্ধ হলে মামলা করতে পারে। মামলা তদন্তর পরে যদি এটার মেরিট না থাকে তাহলে এটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। সেইখানে 24 ঘন্টা, 10 ঘন্টা, 24 দিন এইগুলি কোনো প্রশ্ন আসে না। তারা যেগুলি করছে এগুলো মনে হয় তারা না বুঝে করছে। এটা পরিষ্কার হাইকোর্টের থেকে, সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা দিয়েছে 8 তারিখে এটার একটা রায় ঘোষণা করবে, শুনানি হবে। সেই শুনানি দিয়ে তাদেরকেও পার্টিসিপেট করতে বলছে। সেগুলি না করে তারা রাস্তা অবরোধ করছে। এইগুলি সব কিছুই কিন্তু এখন বিচার বিভাগের হাতে। এবং সর্বশেষ ছাত্রলীগ নামক যে সংগঠন আছে তারা কি বলছে। এখন এই আন্দোলনের প্রতিপক্ষ তো নেই, কারণ এখানে সরকার পক্ষে আপিল করেছে, নির্বাহী বিভাগে এখানে প্রজ্ঞাপন জারি করেছে এবং যেহেতু আমাদের সাংবিধানিক একটি রাষ্ট্রের নিয়ম কানুন অনুযায়ী বিচার বিভাগের নিজস্ব পর্যবেক্ষণ রয়েছে। তো এখানে কিন্তু শিক্ষার্থীরা যেটি চায় সেটি সরকার বাস্তবায়ন করেছে এবং আমাদের অ্যাপিলেট ডিভিশনে কিন্তু সেই আকারেই তুলে ধরেছে। সবাই আন্তরিক একটি পলিসি ডিসকাশনের বিষয়, বিচারিক বিভাগের পর্যবেক্ষণের আলোকে সরকার যেটি ইতিবাচক হয় সেটি গ্রহণ করবে বলে আমরা মনে করি। প্রয়োজনে কমিশন গঠন করে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত নিয়েও কিন্তু এটি সমাধান করা হতে পারে। তারাও দেখুন এটা আইনি প্রক্রিয়া বা আইনের মাধ্যমেই নিষ্পন্ন হবে এরূপটা বলছে। কিন্তু ছাত্ররা যে 18 সালে আন্দোলন করেছিল তখনও বেশ জোরদার আন্দোলন হয়েছিল। আর শুরুর দিকে আন্দোলন একটু সীমিত ছিল, কিন্তু তাদের এইসব নেগলেসির কারণে আন্দোলন কিন্তু ধীরে ধীরে অনেক বেগবান হতে থাকে এবং এক পর্যায়ে এই আন্দোলনটা চরম রূপ লাভ করে যখন বিশেষ করে 16ই জুলাই ব্যাপক সংঘর্ষ হয় এবং 6 জনের মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে একজন ছিল রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এছাড়া 18ই জুলাই গুলিবিদ্ধ হয়ে মীর মাহফুজুর রহমান মুগ্ধ নামে একজন নিহত হয়। এভাবে ক্রমাগতই কেউ না কেউ মৃত্যুর মিছিলের শিকার হতে থাকে
আর আন্দোলনটা চরম রূপ লাভ করে। এরপর আমি যে ২ নম্বর কারণটা বলছি সেটা হচ্ছে জননেত্রী শেখ হাসিনার এই আন্দোলনকে ঘিরে শুরুতেই বলছিলাম যে স্বাভাবিকভাবে তুচ্ছভাবে নিয়েছিল, কিন্তু স্টুডেন্টের পাশে এসে দাঁড়িয়েছে সে সময়টা অনেক বিলম্ব হয়ে গিয়েছিল। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, নমনীয়তা প্রকাশ করেছিলেন। কি প্রকাশ করেছিলেন শুনুন। প্রিয় দেশবাসী, আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে। আপিল আদালতে শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না ইনশাল্লাহ। মুক্তিযুদ্ধ এরপর ২১শে জুলাই আদালত রায় দেয় সাধারণ ছাত্রছাত্রীর পক্ষেই, কিন্তু তারপর এই আন্দোলন থামে না। পরবর্তী আরও কিছু ঘটনা ঘটে। যাই হোক, সেদিকে আমি বলছি না, আপনারা সেগুলো জানেন। কিন্তু মূল কথা হচ্ছে শেখ হাসিনা এবং ছাত্রলীগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের আন্দোলনকে ঘিরে বিরূপ বা উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন আমার কাছে মনে হয়, যার কারণে আন্দোলনটা আরও বেগবান হয়েছে এবং এই সরকারের পতন ঘটেছে। সেটা কীরকম শুনুন। প্রথমে আমরা শুনবো শেখ হাসিনার বক্তব্য। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত। শুনছিলেন শেখ হাসিনার বক্তব্য। তিনি আসলে সাধারণ ছাত্রছাত্রীকে তার এই বক্তব্যের মাধ্যমে রাজাকার সম্বোধন করার মতন পর্যায়ে নিয়ে গিয়েছে, যার ফলে সাধারণ ছাত্রী আরও বিগড়ে যায় এবং সাধারণ জনতাও মৌন সমর্থন দিতে শুরু করে। প্রিয় দর্শকবৃন্দ, এরপর জনাব ওবায়দুল কাদের কি বক্তব্য দিয়েছে শুনুন। ছাত্র আন্দোলন এবং ছাত্র আন্দোলনের যে বক্তব্য তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এই আত্মস্বীকৃত রাজাকার, যারা নিজেদের অধ্যত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে গত রাতে, তার জবাব তারাই দেবে। জনাব ওবায়দুল কাদেরও উস্কানিমূলক বা বিরূপ বক্তব্য দিয়েছেন এবং সর্বশেষ ছাত্রলীগ এটাকে কিভাবে ব্যক্ত করেছেন। ছাত্রলীগ আরও কঠিনভাবে ব্যক্ত করেছে। তারা বলেছে ৫ মিনিটের মধ্যে ফু দিয়ে এই ক্যাম্পাস ক্লিয়ার করে দিতে পারেন। সুতরাং বুঝতে পারছেন এই সব বিরূপ প্রতিক্রিয়া, বিরূপ ধরনের বক্তব্যের কারণেই সাধারণ ছাত্র জনতা জেগে উঠেছিল, আর যার ভয়ানক পরিণতি কিন্তু ৫ই অগস্ট গণভবনে প্রতিফলিত হয়েছিল। সর্বশেষ যে কারণে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে তা হলো তৃতীয় কোনো শক্তির হাত ছিল বলে মনে করা হয়, এবং সেটা জননেত্রী শেখ হাসিনাও যখন দেশ ছেড়ে চলে গিয়েছেন, পদত্যাগ করে গিয়েছেন, সেখানে তিনি একটি বক্তব্য রাখতে গিয়েছিলেন, যদিও তাকে সে বক্তব্য দেওয়ার সুযোগ হয়নি। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় তিনি নয়াদিল্লি থেকে একটি পত্রিকা বরাত আমরা জানতে পেরেছি বা খোলা চিঠি দিয়েছেন, যে চিঠিতে তিনি আমেরিকার হস্তক্ষেপের কথার দিকে ইঙ্গিত দিয়েছেন। এটা একটা দিক। তাছাড়া তার রাজনৈতিক প্রতিপক্ষ শক্তি বিএনপি, জামাত ও অন্যান্য বিরোধী জোট তাকে চাচ্ছিলেন না। তাকে পরাজিত করা, তাকে গদি থেকে নামানোর প্রচেষ্টা তো তাদের ছিলই। ছাত্রছাত্রীর এই সুযোগে তারা এই আন্দোলনে ঢুকে পড়ে, সুকৌশলে ঢুকে পড়ে এই আন্দোলনকে আরও বেগবান করে। ফলে এটা ছাত্র জনতার একটা আন্দোলন রূপ পরিগ্রহ করে সর্বশেষে, যার ফলে এই আন্দোলনটা সফলতার মুখ দেখে এবং শেখ হাসিনা সরকারের পতন ঘটে। বিএনপি যে এর সঙ্গে সংশ্লিষ্ট হয়েছে
এবং ছাত্রদের পাশে দাঁড়িয়েছে তা কিন্তু সুস্পষ্ট। এ প্রেক্ষাপটে শুনুন কি বক্তব্য দিয়েছে, শুনুন। ছেলেদের যে দাবি, এই দাবি কিন্তু আমরা বলেছি আমরা সমর্থন করি। এটা অত্যন্ত যৌক্তিক দাবি, এটাকে আমরা অযৌক্তিক বলার কোনো কারণ নেই। প্রয়োজনে সেটাকে অগণতান্ত্রিক করে ফেলে, সাবোটাজ করে, বিভিন্নভাবে আপনাদেরকে বিনষ্ট করার চেষ্টা করে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি, এর বাইরে আমরা কখনোই যাইনি, আমরা যাব না। সুতরাং বুঝতেই পারছেন বন্ধুগণ, আসলে এই তিনটি বেসিক কারণে এই ছাত্র আন্দোলন সফল হয়েছে এবং সর্বোপরি তার 15 বছরের যে শাসন ক্ষমতার অবসান ঘটে। এছাড়া এই তিনটি কারণ ছাড়াও আরও বিশেষ কিছু কারণ ছিল যা জনগণের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল। তার মধ্যে একটি হচ্ছে তার দীর্ঘ সময় শাসনের ফলে অনেক ক্ষেত্রেই অনিয়ম এবং দুর্নীতির তথ্য প্রকাশিত হয়েছে। এছাড়া বিএনপি জামাতকে ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের মাঝে এবং তাদের মাঝে এক ধরনের ক্ষোভ তৈরি করে দিয়েছিল, যার পঞ্জীভূত ক্ষোভও এই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। ফলে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। এই ব্যাপারে আপনাদের মন্তব্য কী? এবং জননেত্রী শেখ হাসিনা যে অনেক যোজন দূরে পিছিয়ে গেলেন, ছিটকে পড়লেন, এই অবস্থা থেকে কি বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে? আপনার মন্তব্য করুন। সবাইকে ধন্যবাদ।